বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন মানুষের জীবনের গল্প তুলে ধরি। তো দর্শক, আজ আপনারা আমাদের সামনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন মডেল। আমরা তার মুখে শুনবো তার এর আগে যখন আমরা তার সাথে কথা বলেছি তার বাড়ি পাবনা। তো মানে ছাত্র জীবন থেকে সে কি করেছেন এবং সব কথাগুলো আমরা তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভাইয়া, ভালো। ভালো আছেন? আচ্ছা, আপনার পুরো নামটা একটু বলেন। আমার নাম মিথিলা নওরিন। মিথিলা নওরিন। আচ্ছা, আপনার বাড়ি তো পাবনা, তাই না? তো আপনার ছোট্ট মানে ধরেন ফ্যামিলিতে কে কে আছে সেই ফ্যামিলির থেকে আমরা শুরু করতে চাচ্ছি আর কি। আমার বাসা পাবনার ফরিদপুরে। আচ্ছা। পাবনা শুনলে আপনারা সবাই কি ভাবেন আমি জানি না। আর আমার ফ্যামিলিতে আমার আব্বু, আমার আম্মু, আমার দুইটা ভাই, একটা বোন, আমি। আচ্ছা। আর বেসিক্যালি সবার বড় আমি। আচ্ছা। আর আমার বোন একদম ছোট, দুইটা ভাই, একজন ক্লাস 1-এ আর একজন ইন্টারমিডিয়েটে ভর্তি। আচ্ছা। আর ফ্যামিলিতে আব্বু একটা ছোটোখাটো বিজনেস করে, আম্মু গৃহিণী, আর আমি এই তো লেখাপড়ার পাশাপাশি মডেলিং। আচ্ছা, তো লেখাপড়াটা আপনার কোথায় থেকে শুরু হয়েছে? আমার লেখাপড়াটা পাবনাতেই। পাবনাতেই। আচ্ছা, তারপরে? এখনো পাবনাতেই। এখনো পাবনাতে? হ্যাঁ, আমার প্রাইমারি লাইফ, হাই স্কুল লাইফ, কলেজ লাইফ, এখন ভার্সিটি লাইফটা পাবনাতেই। মানে পাবনাতে। তাহলে ঢাকা এসেছেন কিভাবে? মানে ঢাকা আসার কারণটা কি? ঢাকাতে আসার কারণ মূলত এই তো মিডিয়া। আর পাবনাতে আমি অনার্সে সেকেন্ড ইয়ারে, তো সেক্ষেত্রে অনার্স লেভেলে ক্লাস না করলে এখন আর কোনো প্রবলেম হয় না। তো ক্লাস করি না, শুধু ফাইনাল এক্সামটা দিই, এর জন্য আমার প্রবলেম হয় না। কেননা আপনি কি অনেক মেধাবী? একদম না। তাহলে বললেন যে শুধু ক্লাস করা দরকার নেই, পরীক্ষা দিলে এখন তো সবাই ফাঁকিবাজ, সবাই। মানে আপনি কি ক্যারিয়ারটা মানে মডেলিং করে মানে ইয়ে করতে চাচ্ছেন, এস্টাবলিশ করতে চাচ্ছেন, নাকি পড়াশোনা? পড়াশোনা থাকবে, একটা মানুষের পড়াশোনা সব ক্ষেত্রেই প্রয়োজন, সেটা মডেলিং হোক আর জব হোক, যেটাই হোক। আচ্ছা, মডেলিং কেন হতে চাচ্ছেন, মানে এটার কারণটা? এটা ছোটবেলা থেকে একটা স্বপ্ন। এই যে সিনেমা কাকে দেখে আপনি মানে আপনার এই যে হিরোইন হিরো ভালো লাগতো, কত হিরো আছে বিশেষ করে মানে কাকে মানে দেখে, কার অভিনয় দেখে আপনার এই বিশেষ? আমার সবচেয়ে বেশি ভালো লাগতো পূর্ণিমাপুরে, এখনো তারই ভক্ত, তারই অনুসরণ করি। আচ্ছা, পূর্ণিমাকে ভালো লাগার কারণটা কি? ভালো লাগে লাগে না, অনেকের ভালো লাগে আছে না, তো ওনার অভিনয়, ওনার চেহারা। আপনি ওনার প্রেমে পড়ে গেছেন নাকি? একদম। মানে সেটা মানে তার কোন অভিনয়টা আপনাকে বেশি মানে? তার সব অভিনয় আমার ভালো লাগে, তার কথা, তার ন্যাকামি, তার রাগ, তার ডান্স, সব 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 ভালো লাগে। মানে ন্যাকামি তো সে বেশি করে, সেটাই ভালো লাগছে। আচ্ছা, ঢাকায় এসেছেন মানে কতদিন হলো আর কি? ঢাকায় আসছি প্রায় 2 বছর। 2 বছর। আচ্ছা, ঢাকা আসার গল্পটা আমরা একটু শুনি। ঢাকাতে আমার ফুপু থাকে। আচ্ছা। মিরপুরে। তো ফুপুর কাছেই আসা, সেক্ষেত্রে অনেকেই নক করতো ফেসবুকে এই মিডিয়া নিয়ে, তো কখনো সাড়া দেয়নি। তো ফুপুর বাসায় আসার পরে একটা শ্যুট দেখতে গেছিলাম আমি, তখন শ্যুটটা ছিল মেবি জেমস কাজলের। তো উনি একটা টিভিসি বানাইছিল আপনার জুয়েলার্সের জন্য, তো ওখানে আমি দেখছি, দেখার পরে ওইখান থেকে একটু আগ্রহ হইতো, তারপরে আস্তে আস্তে তো ইনভলভ হইলাম এখানে, এটাই। মানে প্রথম ঢাকায় এসে তাহলে আপনার পাবনা থেকে মানে মিডিয়াতে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু ঢাকায় এসে আবার ইচ্ছাটা ঘুরে যাওয়ার কারণ কি? পাবনা থেকে ইচ্ছা ছিল, কিন্তু কখনো এভাবে স্বপ্নটা পূরণ হবে ভাবিনি। ঢাকাতে আসার পরে শ্যুট দেখতে গেলাম, ওইখান থেকে অফার পাইলাম, এই তো শুরু। মানে পাবনা থেকে আপনি শুধু স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, স্বপ্ন দেখেছি, কিন্তু এটা বাস্তব হবে সেটা। তারপরে ওই যে আপনি বললেন যে আপনাকে ফেসবুকে অনেকে ইয়ে করতো, কিন্তু আমি ওই যে রেসপন্স করতাম না কাজের বিষয়ে, আমি ভয় পাইতাম, কারণ অনেকে থিয়েটার করে আসে, অনেকের অনেক অভিজ্ঞতা থাকে, কিন্তু আমার তো কিছুই ছিল না। মানে আপনার কিছুই ছিল না? না, থিয়েটার করে মানে আপনি কোনো থিয়েটার বা কোনো কিছু? আমি বেসিক্যালি আমি ক্লাসে কখনো গানও গাইনি। আপনি গান গাইতে জানেন? না, একদম না। তাহলে এটা বোঝাতে চাইছি, আমি ক্লাসে কখনো গানও গাইনি, আমি খুব লাজুক ছিলাম। আর এইভাবে অভিনয় আসবো সেটা আমার, তার মানে আমার ক্ষেত্রে একদম কল্পনা। একজন লাজুক মেয়ে এখন এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন, এটা মানে কিভাবে আপনার সম্ভব? এখন সম্ভব হয়েছে। আচ্ছা, যেহেতু সম্ভব হয়েছে যে আপনি অভিনয় দেখতে গিয়ে সেখান থেকে অফার পেয়েছেন, সেটাই অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু এরপর থেকে আপনার প্রথম অভিনয় কার সাথে এবং সেটা কিভাবে? আমি প্রথম কাজ করছি ওই জেমস কাজলেরই, উনি একটা আমার যেহেতু ফার্স্ট উনি অফার করছে, তো ওনার একটা কাজ করছিলাম আমি। সত্যি বলতে গেলে ওনার কাজটা একটা শর্ট ফিল্মের কাজটা ছিল 17 মিনিট,
কাজটা আমি ভালো পারিনি, কারণ আমার একদম ফার্স্ট টাইম। তো ওইটা আমি কাজটা করার পরে ছিল 8 মিনিট, এডিট শেষে 2 মিনিট। তাহলে বুঝেন। মানে প্রথম, আচ্ছা, মানে সে আপনার সেই যে শর্ট ফিল্মের কথা বলছেন তার নামটা কি একটু দর্শকরা ওইটার নামটা ছিল সামাজিক ভাইরাস। ওইটা আপনার মূলত এই মেয়েদের ধর্ষণ নিয়েছিল, আপনার শাহবাগে ওই যে রুহুল আমিন নামের কেউ ধর্ষণ করছিল একটা মেয়েরে, ওটারে নিয়ে আর কি। একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি বললেন যে না, আপনি প্রথম অভিনয় করেছেন, বা এটা কি আপনাকে শিখিয়ে দিতে হয়েছে, বা এই যে সেটা কি যে মানে আপনি বাস্তবতা নিয়ে দর্শন নিয়ে যেই শর্ট ফিল্মটা করেছেন, কিন্তু সেখানে বললেন যে আপনার 8 মিনিটের জায়গায় 2 মিনিটে চলে আসছে, তাহলে কি আপনার সেই নাটকটা পুরোপুরি আপনি কমপ্লিট করতে পেরেছেন পরে? হ্যাঁ, ওটা এখন যে এডিটর সে ঠিক করে দিছে, কিছু করার নেই, কারণ আমি থিয়েটার করি নাই। উনি আমারে হুটহাট করে বললো করতে, দেখো কেমন হয়। তো ওটা আমার বাস্তব একটা অভিজ্ঞতা, ওইটা থেকে আমি অনেক কিছু শিক্ষা পাইছি। আচ্ছা, কি আপনার চরিত্র ছিল কি ওখানে? ওইটার চরিত্র ছিল বেসিক্যালি আমরা 2টা বান্ধবী ছিলাম, 2টা বান্ধবী বসে গল্প করতেছি, আমি একটু মডার্ন ছিলাম। আচ্ছা, বান্ধবী মডার্ন, তো পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে যে আপনার টুপি দাড়ি খুব ভালো একটা ড্রেস আপে মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছে। তো ওইখানে ধর্ষণের বিষয়টা ছিল, যে ধর্ষণ করছে সেও ওই রকম গেট আপেই ছিল, মসজিদের ইমাম। তো উনি যখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওনার নিয়ে আমাদের কথাবার্তা ছিল। তো উনি আমাদের ভুলটা ভাঙায় যে সব মুসলিম বা সব দাড়ি টুপিওয়ালা লোক একরকম হয় না, সবার মন মানসিকতা ওই রকম হয় না। তো ওটা থেকে আর কি। আপনি কি হুজুর দেখে কি শেষ দিছেন? না না, যেহেতু আপনি একজন মডার্ন মেয়ে, শেষ দিতেই পারেন। আচ্ছা, তারপরে আপনার কি ভুল ভাঙিয়েছে, মানে সে আপনি তারপরে উনি যখন আমাদের পাশ দিয়ে যাচ্ছে, তো আমি তো ক্রাশ খাইছি। আমি বললাম যে দেখ লোকটা কত সুন্দর, দাড়ি টুপির মাঝখানে অনেক সুন্দর লাগতেছে। তো বান্ধবী বলতেছিল এই থাম থাম, সব দাড়ি টুপিওয়ালা ভালো হয় না, দেখলি না ওই দিন ধর্ষণ করে কিভাবে দাড়ি টুপিওয়ালা এক লেবাসধারী শয়তান ওরে ধর্ষণ করে কি অবস্থা করলো, মেরে ফেললো। তো এগুলা নিয়ে যখন আমরা বলতেছি তখন ওই লোকটা শোনার পরে এসে আমাদের সব বললো। আচ্ছা, আপনি এই ঘটনা ঢাকা আসার কতদিন পরে? আপনি তো 2 বছর বললেন ঢাকায় এসেছেন, বা আপনার অভিনয় শুরু ঢাকা আসার কতদিন হ্যাঁ, পরে? ওইটা হচ্ছে আপনার 2019-এর শুরুতে। সেদিন অবশ্য একটা কাহিনী আছে, সেদিন ছিল 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। আচ্ছা আচ্ছা, মানে 14ই এপ্রিল ছিল, পয়লা বৈশাখ ছিল। আচ্ছা, তো পয়লা বৈশাখে কি আপনারা ঘুরতে গিয়েছেন, গিয়ে কি শুটিং দেখেছেন? না না, ওইটা শুটিং এর জন্যই ডাকা হয়েছিল। আর ফার্স্টে শুটিং করছিলাম আপনার পুবাইলে। আচ্ছা, তো ওখানে গিয়ে কি মানে আপনার কয়দিন লেগেছে সেই শুটিংটা? ওইটাতে তো আর একটা নিয়ে যাওয়া হয়েছে, তো মানে বেসিক্যালি যাওয়া হয়েছে আপনার নাবিলা জুয়েলার্সের শুটে। তো শ্যুটটা কমপ্লিট করার পর আমাদের ইয়েটা করা হয়েছে, একদিনের শ্যুট ছিল। পাবনা থেকে এসে মানে খুব সাহসিকতার সাথে মানে শুটিং দেখতে গিয়ে, তারপরে সেখানে যখন আপনাকে মানে প্রস্তাব দিয়েছে শুটিং অভিনয় করার জন্য, এরপর আপনি অ্যাকসেপ্ট করলেন এবং পুবাইলে চলে গেছেন। আচ্ছা, এই বিষয়টা যে আপনি একজন গ্রামের মেয়ে হিসাবে, বা আপনার বাবা মা বা আপনার পরিবার, সেটা কীভাবে দেখছেন? আমার পরিবার আমার প্রতি সাপোর্টেড, কারণ অনেক বিশ্বাসী। আর গ্রামের মেয়ে বলতে আমার জন্ম গ্রামে, কিন্তু আমার বাসা বললাম না পাবনার ফরিদপুরে গ্রামে, কিন্তু আমি কখনো ফরিদপুরে থাকিনি। আমার ফরিদপুরের লোক আমারে কেউ চিনে না, পাবনা শহরেই ছোটো থেকে মানুষ। আর সেক্ষেত্রে গ্রামের মেয়ে মনে হয় না। আচ্ছা, গ্রামের মেয়ে। আপনি তো মানে প্রথম যে আপনার নাটক এই শর্ট ফিল্মটা, সেটাই কিন্তু আপনি একজন মডার্ন মেয়ে ছিলেন। তো এটা আপনার পরিবার কিভাবে দেখে, মানে এই যে আপনার পরিবার বলছেন বিশ্বাস আছে, কিন্তু অনেকের ফ্যামিলি চায় না যে তার মেয়ে মিডিয়াতে কাজ করে। আমার পরিবারও প্রথমে চায়নি মিডিয়াতে কাজ করি, তারপরে আস্তে আস্তে বিশেষ করে আম্মু রাজি হয়েছে। আম্মু রাজি হওয়ার পর আব্বুরে বোঝাইছে, তাই এখন কোনো প্রবলেম নেই। আচ্ছা, না চাওয়ার কারণটা কি? না চাওয়ার কারণ আমি জানি না, মিডিয়া সম্পর্কে অনেকের অনেক ধারণা। এখন আপনি তো কাজ করছেন, মানে আপনার ধারণাটা কি? আমি মনে করি মিডিয়াটা একটা ফ্রি লাইফ, একটা তার মানে এমন একটা জায়গা যেখানে আপনি চাইলে সব কিছু পারেন অবশ্যই, আবার না চাইলে কিছুই না। অনেকে বলে যে মিডিয়া যারা কাজ করে গিভ অ্যান্ড টেক, আসলে কি আপনি তো আপনার এই অভিজ্ঞতা মানে যে কদিনে কাজ করেছেন, মানে 2 বছর তো হয়নি, হয়তো কতদিন হবে আপনি কাজ করতেছেন মিডিয়ার সাথে? 2 বছর ধরে আসছি ঢাকাতে। হ্যাঁ, 1.5 বছর ধরে। মানে আপনার এই 1.5 বছরের আপনার ছোট্ট অভিজ্ঞতাটা আমরা শুনতে চাচ্ছি। অনেকে বলে যে মেয়ে মিডিয়াতে কাজ করে, হ্যাঁ মিডিয়া মানে মনে করে গিভ অ্যান্ড টেক, আসলে আপনার অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাচ্ছি। আসলে গিভ অ্যান্ড টেকটা আছে মিডিয়াতে, যেহেতু মিডিয়া থাকবে, এখন সবাই সমান না।
আপনার অনেক ক্ষেত্রে কাজের অফার করবে, কিন্তু শরীরটা নিতান্তই আপনার, আপনি দেবেন কিনা কেউ জোর করতে আসবে না, এটাই মিডিয়া। বাস্তবতার ক্ষেত্রে আমি দেখি মিডিয়াটাই বেটার, কারণ বাস্তবে আমি দেখি ধর্ষণ, শিয়ে হাবি জাবি, রেপ 7-17 সব লেগে আছে, কিন্তু মিডিয়াতে আপনি চাইলে সব সম্ভব, না চাইলে কেউ আপনাকে কখনো ছুঁয়েও দেখবে না। এটা আমার ভালো লাগে। যেহেতু আপনি একজন মডেল, আমরা এই যে বর্তমান যে পরিস্থিতি, যে আপনি দর্শন নিয়ে মানে মনে হচ্ছে যে বাংলাদেশ ওয়ার্ল্ডের ভিতরে একটা মানে দর্শনের দিক দিয়ে চ্যাম্পিয়ন রাষ্ট্র হিসাবে মনে হচ্ছে পরিণত হতে যাচ্ছে দিন দিন, সেই বিষয়টা নিয়ে আমরা আপনার কথা বলবো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপুটির মানে কীভাবে সে মিডিয়াতে আসছে এই গল্পটুকু মানে শুনেছি, কিন্তু আমরা তারপরে তাকে নিয়ে পরবর্তীতে আরেকটি পর্ব করব, তখন মানে তার এখনকার অবস্থা সম্পর্কে আমরা জানবো। এরপরে বর্তমান পরিস্থিতি যে দর্শন নিয়ে, যে একজন নারী হিসাবে সে কীভাবে দেখছেন বা কীভাবে সে এটা প্রতিবাদ করবেন, সেই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলো। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।